এই একটা ভিডিও দেখার পরে তোমার সামারি নিয়ে আর কোনো টেনশন করতে হবে না, কারণ এই ভিডিওতে আমি সামারি লেখার সহজ নিয়মগুলো তোমাকে বলবো। যেই ভুলগুলো তোমরা সাধারণত করে থাকো সামারি লেখার সময়, সেই ভুলগুলো নিয়ে আলোচনা করব। যে ভুলগুলো করলে পরীক্ষাতে তোমরা অনেক কম মার্ক পেয়ে যাবা, যেখানে তোমরা যদি এই সিম্পল একটা ট্রিক্স ইউজ করো, অর্থাৎ আমি তোমাকে 6টা লাইন দিব এবং এই 6টা লাইন তুমি যদি পরীক্ষার হলে লিখতে পারো জাস্ট ছোট ছোট চেঞ্জ করে, অর্থাৎ যেমন নাম, তারপরে প্রফেশন, এগুলো আমি তোমাকে দেখাবো। ছোট ছোট চেঞ্জ করে তুমি যদি 6টা লাইন থেকে যে কোনো 5টা লাইন, তাহলে তোমাকে 10 থেকে 9 মার্ক তুমি অবভিয়াসলি পাবা। কারণ 10 পাওয়া অনেক কঠিন। যারা তোমাকে বলবে যে 10-এ 10 পাবা, এমন কোনো ট্রিক্স ইউজ করলে তুমি 10-এ 10 পাবা, এটা খুবই হার্ড। যারা একদম ইংলিশে এক্সপার্ট এবং সম্পূর্ণ নিজ থেকে সামারিটা লিখতে পারবে, তাদের জন্য শুধুমাত্র 10-এ 10। কিন্তু তুমি যদি আমার এই টেমপ্লেটটা ইউজ করো, তাহলে তুমি 8-9 তো অবভিয়াসলি পাবা। ওকে, তারপরে আমরা হচ্ছে এই সামারিটা ইউজ করে কিভাবে তোমরা একটা প্যাসেজ থেকে সম্পূর্ণভাবে সামারিটা ইউজ করে লিখতে পারবা, ওইটাও আমি তোমাদেরকে দেখাবো। এবং সর্বশেষে তুমি পরীক্ষাতে কিভাবে অ্যান্সার করবা, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। অর্থাৎ তুমি যদি এই ভিডিওটা দেখো, তাহলে সম্পূর্ণ দেখতে হবে। আমি আবারও বলছি, সম্পূর্ণ দেখতে হবে। তুমি যদি এই সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তুমি সামারিতে 8-9 মানে 10 নম্বর থেকে 8-9 তুমি অবভিয়াসলি পাবা। চলো শুরু করি কথা না বলে। সো প্রথমে আমরা হচ্ছে সামারিতে লেখার সময় তোমরা অনেক সময় অনেক কোশ্চেন করো যে কত পেজ লিখবো, তারপর কয় লাইন লিখবো, এগুলো অনেক প্রশ্ন থাকে। তাই এটা হচ্ছে তোমার জন্য একটা ওভারভিউ যে তুমি কত পেজ লিখবা, কত কি লিখবা না লিখবা। সো প্রথমে দেখো লেখা আছে যে এটা একটা প্যারাগ্রাফ একসাথে লিখতে হবে এবং প্যারাগ্রাফ ওয়াইজ লিখতে হবে আর কি। প্যারাগ্রাফের মধ্যে যেমন কোনো স্পেস থাকে না, এরকমভাবে লিখতে হবে, কোনো স্পেস ছাড়া লিখতে হবে। আমি তোমাদেরকে যে 6টা লাইন দিব, ওই 6টা লাইনের 5টা লাইন তোমাকে প্যাসেজ আকারে লিখতে হবে। প্যাসেজ না, সরি, প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। ওকে, তারপরে 5 থেকে 6 বাক্যের মধ্যে লিখবে। কিন্তু আমি এসএসসির জন্য যদি বলি, তাহলে তুমি 5 বাক্য লিখা ইজ এনাফ। তুমি যদি অনেক বেশি বড় যদি প্যাসেজটা হয়, তাহলে তুমি 6টা সেন্টেন্স লিখতে পারো, বাট 5টা সেন্টেন্স লেখা এনাফ। ওকে, ওয়েট, আমি তো তারপরে 3 নাম্বার সবগুলো বাক্য হবে সাধারণ বাক্য, কোনো প্রশ্ন না, কোনো এক্সাম্পল না। যেমন কোনো একজন মানুষ, যেমন উইলিয়াম উইলিয়াম অনেকগুলা কবিতা লেখছে। এখন তুমি যদি লেখো যে উইলিয়ামের অনেকগুলো কবিতা আছে, যেমন ডট ডট ডট, এরকম যদি উইলিয়ামের কবিতাগুলো এক্সাম্পল আকারে লিখো, তাহলে কিন্তু তোমার যদি ভালো কোনো টিচারের চোখে পড়ে এটা, তাহলে তোমার মার্ক কমায় দিবে। কারণ উদাহরণ লেখা নিয়ম না। উদাহরণ আমরা লিখবো, কিন্তু কিভাবে লিখবো এটা আমি তোমাদেরকে দেখাইতেছি। যেমন আমাদেরকে উদাহরণ না লিখলে কি লিখবো আমরা প্যাসেজের মধ্যে আর সামারির মধ্যে, তাই না? উদাহরণ আমরা লিখবো, কিন্তু উদাহরণ লেখারও একটা ওয়ে আছে। নিজের ভাষায় লিখতে হবে, প্যাসেজ থেকে কপি করা যাবে না। হ্যাঁ, তুমি যদি 10-এ 10 পাইতে চাও এবং তোমার যদি ইংলিশে এক্সপার্টিস অনেক বেশি থাকে, তাহলে তোমরা নিজ থেকে লিখবা। কিন্তু বাংলাদেশের স্টুডেন্টদের অনেকেই অনেক মানে ইংলিশে এক্সপার্টিস বেশি থাকে না, তার জন্য নিজ থেকে নাই লিখতে পারে। অনেকে কি করে, প্যাসেজ থেকে হুবহু কপি করে। অর্থাৎ প্যাসেজের মধ্যে যেইগুলো লেখা আছে সবগুলা না, ওইখান থেকে কিছু কিছু বাক্য সেন্টেন্স হচ্ছে ওইখান থেকে তুলে নিয়ে হুবহু লিখে দেয়। এরকমটা যদি করো এবং কোনো শিক্ষকের যদি চোখে পড়ে যে প্যাসেজে যা লেখা আছে হুবহু তুমি ওখানে লেখছো সামারির মধ্যে, তাহলে কিন্তু তোমার অনেক কম মার্ক দিবে, 2-3 মার্ক দিবে। কিন্তু তুমি যদি 8-9 মার্ক পেতে চাও, তাহলে তোমাকে এই সামারিটা ইউজ করতে হবে। এসএসসির মধ্যে, এসএসসি লেভেলে তোমাদের যে সামারিগুলো আসে, সেই সবগুলারই কোনো না কোনো ব্যক্তির বা বায়োগ্রাফি থাকে। কিছু কিছু থাকে টপিক নিয়ে, কোনো একটা টপিক নিয়ে, ওইটা নিয়ে আমরা কিছুক্ষণ পরে আবার ভিডিও লাস্টে আলোচনা করব। কিন্তু প্রথমে সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে পার্সন বা পার্সোনাল বায়োগ্রাফি। যেমন ধরো উইলিয়াম লেখা আছে, উইলিয়ামের জীবনে কি কি হচ্ছে, তার জন্ম, তার মৃত্যু, তারপরে সে কি করছে লাইফে, কোন স্কুলে গেছে, এগুলো সম্পর্কে লেখা থাকে এবং ওইটার সামারি লিখতে বলে। সেটা থেকে এখানে আমি তোমাকে 6টা লাইন লিখছি এবং এই 6টা লাইন থেকে তুমি যে কোনো 5টা লাইন পরীক্ষার মধ্যে লিখবা। এটাকে তোমরা প্রথমে নোট করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আমি আমি একটু সরে দাঁড়াই যাতে তোমরা স্ক্রিনশটটা নিতে পারো। আশা করি তোমাদের স্ক্রিনশটটা নেওয়া শেষ। চলো আমরা ব্যাক করি এবং আমরা এখানে দেখি যে আসলে কিভাবে তোমরা এটা অ্যান্সার করবে। কিভাবে অ্যান্সার করবে সেটা আমরা এখানে দেখব, বাট এটা আগে আমরা একটু ওভারভিউ করি। প্রথমে তোমার নাম থাকবে, যেমন উইলিয়াম, নাম থাকবে। নামের পরে ওয়াজ এ ফেমাস, প্রফেশন, সে কি কাজ করে সেটা থাকবে। তারপরে হু ইজ ওয়েল নোন ফর মেইন অ্যাচিভমেন্ট, তার যেই মেইন অ্যাচিভমেন্টটা আছে, যেমন সে কবিতা লিখতে পারে, সে হচ্ছে কোনো একটা কিছু আবিষ্কার করতে পারে, কোনো বিজ্ঞানী আবিষ্কার করতে পারে, এরকম তার মেইন অ্যাচিভমেন্টটা এখানে লিখবা। ওকে, তারপরে সে হচ্ছে মেলও হতে পারে, ফিমেলও হতে পারে। তাহলে মেল হলে তো হি এবং ফিমেল হলে শি লিখবা। ওয়াজ বোর্ন ইন,
এখানে আরেকটা জিনিস হচ্ছে যেখানে হচ্ছে প্লেস দেওয়া থাকবে, অর্থাৎ এই যে দেখো এখানে হি ওয়াজ বর্ন ইন, প্যাসেজের মধ্যে কিন্তু প্লেসও দেওয়া থাকে, আবার কিছু কিছু সময় কিন্তু ডেট দেওয়া থাকে যে সে কত সালে বা কত তারিখ জন্মগ্রহণ করছে। ওইটা ডেটটা না লেখার চেষ্টা করাই উত্তম। চেষ্টা করতে হবে যদি প্লেস না থাকে, প্লেসের নাম দেওয়া না থাকে, তাহলে ডেটটা লিখতে হবে। ওকে, আমরা আগাই। হি অর শি ওয়াজ বর্ন ইন, প্লেসটা এখানে, অ্যান্ড রিসিভড হিজ অর হার আর্লি এডুকেশন ফ্রম প্লেস অর ইনস্টিটিউশন। তারপর লাইন 3, আফটার কমপ্লিটিং হিজ অর হার এডুকেশন, হি, তারপরে মেইন ক্যারিয়ার অর ওয়ার্ক। তারপরে আছে হচ্ছে হিজ অর হার মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ওয়াজ কি ওয়ার্ক অর অ্যাচিভমেন্ট। এই যে ব্র্যাকেটের মধ্যে কি ওয়ার্ক এবং অ্যাচিভমেন্ট, তার কি ওয়ার্ক মানে হচ্ছে মানে মেইন কাজটা আর কি, এবং অ্যাচিভমেন্টটা হোয়াই ইট ম্যাটার্স, এবং এটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, এটা আমরা এখানে বিশ্লেষণ করব। তারপরে হি অর শি রিসিভড মেনি অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস ফর হিজ অর হার আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশনস টু ফিল্ড, অর্থাৎ যে সে যেই ফিল্ডের সেই ফিল্ডটা এখানে লিখে দিবা। এটা কিন্তু একদম ইজি, জাস্ট তুমি সবগুলো এখান থেকে 6টা লাইন থেকে 5টা লাইন মুখস্থ করবা। তারপরে জাস্ট এখানে ব্র্যাকেটের মধ্যে যেগুলা আছে, যেমন নামের জায়গায় নাম দিয়ে দিবা, প্রফেশনের জায়গায় সে কোন প্রফেশনে ছিল ওই প্রফেশনটার নাম লিখে দিবা। তারপরে তার মেন অ্যাচিভমেন্ট কি ছিল ওইখানে মেন অ্যাচিভমেন্টটা লিখে দিবা। আচ্ছা, যাই হোক, এভাবে সবগুলো কমপ্লিট করবা। তারপরে লাস্ট লাইনটা হচ্ছে হি অর শি পাস্ট অ্যাওয়ে মানে হচ্ছে সে মৃত্যুবরণ করছে বা শহীদ হয়েছে, এরকম টাইপের, তো আমরা মৃত্যুবরণই বলবো। সে মারা গেছে, হচ্ছে কোন জায়গায় মারা গেছে। এখানে যদি জায়গাটার নাম না লেখা থাকে তাহলে তুমি হচ্ছে এখানে ডেটটা দিতে পারো, যদি না থাকে। আর যদি যা থাকে তাহলে তো প্লেস মানে জায়গার নামই দিবা। অ্যান্ড ইজ স্টিল রিমেম্বার্ড উইথ গ্রেট রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশন মানে হচ্ছে প্রশংসা। তো আমরা এখন তোমাদেরকে আমি যে বারবার বললাম যে 6টা লাইন দিছি, এই 6টা লাইন থেকে যে কোনো 5টা লাইন লিখবা। এখন কোনটা বাদ দিবা, আসলে এটা ডিপেন্ড করে তোমার প্যাসেজের উপরে। যেমন অনেক জায়গায় আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন, এই যে যেমন 3 নম্বর লাইনটা, আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন হি অর শি মেইন ক্যারিয়ার, তার মেইন ক্যারিয়ারটা উল্লেখ থাকে না, তখন তুমি এই লাইনটা বাদ দিয়ে দিবা। অর্থাৎ এরপরে আবার ধরো 4 নম্বর লাইনের মধ্যে তার মেইন কন্ট্রিবিউশন কি ছিল এবং এটা কেন ম্যাটার করে, এটা কিন্তু অনেক সময় লেখা না থাকতে পারে। মানে যে কোনো এখানে যেই 6টা লাইন দেওয়া আছে, 6টা লাইনের মধ্যে 6টা তুমি হচ্ছে কিওয়ার্ড বসাবা। ওই কিওয়ার্ডগুলো যে কোনো 6টা থেকে যেই কিওয়ার্ডটা বাদ যাবে, যেমন নাম, যদি কারো নাম না থাকে, আমি শিওর কোনোটার মধ্যে নাম নাই, এরকম নাই, মানে সবগুলোর মধ্যেই নাম আছে। আমি জাস্ট তোমাকে উদাহরণ দেওয়ার জন্য বলতেছি, ধরো তোমার নাম নাই, একটা প্যাসেজের মধ্যে নাম নাই, তখন হচ্ছে ফার্স্ট লাইনটা বাদ যাবে। ওকে, এরকম আর কি। আশা করি বুঝতে পারছো। চলো আমরা এটার সাহায্যে আমরা একটা রিয়েল প্যাসেজ থেকে সামারি লিখে তোমাকে দেখাই। সো এটা ছিল হচ্ছে এসএসসি 2024 সালে আসছে প্যাসেজটা। এই প্যাসেজটা কিন্তু সেম প্যাসেজ না, এই উইলিয়ামের বায়োগ্রাফি নিয়েই কিন্তু আরেকটা প্যাসেজ আসছে 2025 সালে, মানে আগের বছর 2025 সালে কিন্তু আসছে, এবং সেটা ছিল একটু বড় প্যাসেজ। যেমন আমি তোমাদেরকে দেখাই, উদাহরণ দেওয়ার জন্য এটা রাখছি। হ্যাঁ, এই জায়গার দেখো এটা কিন্তু বড়, অনেক কিছু ডিটেলসে লেখা আছে, কিন্তু এখানে কিন্তু ডিটেলসে নাই। আমি কেন এটা পিক করলাম ছোটটা, কারণ ছোট প্যাসেজ থাকার পরেও কিভাবে তোমরা অ্যান্সার করবে সেটা তোমাদেরকে দেখানোর জন্যই, বা কম ইনফরমেশন থাকা সত্ত্বেও তোমরা কিভাবে এই টেমপ্লেট ইউজ করে অ্যান্সার করবে সেটা দেখানোর জন্যই আমি হচ্ছে ছোটোটা সিলেক্ট করছি। আমি কিন্তু বড়টা সিলেক্ট করলেও পারতাম, এবং এখানে অনেকগুলো ইনফরমেশন দেওয়া ছিল, এখান থেকে অ্যান্সার করা খুবই ইজি। অর্থাৎ বড় প্যাসেজ থেকে তুমি যদি অ্যান্সার করতে চাও তাহলে ওইটা খুবই ইজি। ওকে, তো আমরা ছোটোটা তার জন্য আমরা মানে সিলেক্ট করছি। তো চলো এখন আমরা ছোটোটা থেকেই চেষ্টা করি। ওকে, তো এখানে দেখো উইলিয়ামকে নিয়ে লেখা হয়েছে উইলিয়াম ওর্সউথ। আমি জানি না, স্পেলিং ভুল হলে একটু কনসিডার করতে হবে। ওকে, আমার স্পেলিং ভুল হতে পারে। সো উইলিয়াম ওর্সউইথ, এই যে দেখো আমরা কিন্তু এখানে প্রথমে কি দিয়েছিলাম, নাম। তো এখান থেকে আমরা নামটা পেয়ে গেছি। সো নামটা পেয়ে যাওয়ার পরে আমরা এখানে নাম বসাই দিছি, ওয়াজ এ ফেমাস, যে এখানে সব কিছু লেখা আছে, ওয়াজ এ ফেমাস। আমরা এখান থেকে খুঁজে বের করব যে সে আসলে কি ছিল। এই জায়গায় বুঝতে পারতেছি যে হি পাবলিশড হিজ লার্জেস্ট পোয়েম, অর্থাৎ সে মেবি একজন পোয়েট, মানে কবি, সে কবিতা লিখে। তো আমরা এখানে যেহেতু আমাদের এখানে প্রফেশন দেওয়া আছে, তার মানে আমরা এখানে এই যে
উইলিয়াম ওয়ার্ডসউড ওয়াজ এ ফেমাস পোয়েট, এখানে আমরা পোয়েট লিখলাম ওনার প্রফেশনটা। তারপরে ইজ ওয়েল নোন ফর হিজ পোয়েট্রি। তারপরে আমরা হি ওয়াজ বর্ন ইন প্লেস, এই যে হি ওয়াজ বর্ন ইন, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ককার মাউথ, এগেইন স্পেলিং ভুল হতে পারে আমার, ইন ইংল্যান্ড, এই যে ককার মাউথ ইন ইংল্যান্ড, চকার মাউথ না ককার মাউথ আল্লাহ জানে। এই যে হি ওয়াজ বর্ন ইন, এখানে ইন ইংল্যান্ড, প্লেস নামটা লিখছি আমরা, অ্যান্ড রিসিভড হিজ আর্লি এডুকেশন ফ্রম প্লেস, এই যে রিসিভড হিজ আর্লি এডুকেশন ফ্রম সেন্ট জনস কলেজ। ওকে, এই যে এখানে এটা লেখা আছে হি ওয়াজ সেন্ট টু সেন্ট জনস কলেজ, ক্যামব্রিজ। কমপ্লিট, শেষ, 2 নম্বর লাইন কিন্তু শেষ আমাদের। আফটার কমপ্লিটিং হিজ অর হার এডুকেশন, এই যে 3 নম্বর লাইনটা আমরা এখন দিব। আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন হি বিগেন রাইটিং পোয়েমস। আফটার কমপ্লিটিং হিজ এডুকেশন হি মেইন ক্যারেক্টার, মানে সে তার পড়াশোনা শেষ করার পরে সে তার কবিতা লেখা শুরু করছে। তারপরে নাম্বার 4 লাইনে আছে, 4 নম্বর লাইনে আছে হিজ মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ওয়াজ, হুইচ ইজ ওকে ফাইন। এখানে হিজ মোস্ট ইম্পর্টেন্ট কন্ট্রিবিউশন ওয়াজ হিজ লার্জ পোয়েম দ্য, যেমন এই যে এই লাইনটাই এখানে লেখা আছে, ইন 1814 হি পাবলিশড হিজ লার্জেস্ট পোয়েম ডট ডট ফর দ্য, ওকে এটা তো আরেকটা লাইন। ওকে, সো আশা করি বুঝতে পারছো। কিন্তু এখানে আরেকটা জিনিস, হুইচ হোয়াইট ম্যাটার্স, এখানে কিন্তু হোয়াইট ম্যাটার সম্পর্কে এই প্যাসেজের মধ্যে কিছু লেখা নাই, তাই আমরা এখানেও কিছু লিখতেছি না। এটা একটা কমন সেন্স খাটায়া পরীক্ষার হলের মধ্যে তোমাকে দিতে হবে। যেমন অনেকগুলোর মধ্যে যেমন ওয়েল ওয়েল নোন ফর মেইন ক্যারেক্টার, যেমন যদি কোনো প্যাসেজের মধ্যে মেইন অ্যাচিভমেন্ট না থাকে তাহলে তুমি এই লাইনটা বাদ দিতে পারো, শুধুমাত্র নাম এবং ফেমাস ফর হিজ ওয়ার্ক মানে প্রফেশন, এটা এতটুকু লিখে স্টপ যাইতে পারো, তাই না? তারপরে হচ্ছে ওকে, তারপরে 5 নম্বর লাইনটা, হি রিসিভড মেনি অনার্স অ্যান্ড অ্যাওয়ার্ডস ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু ফিল্ড। সিম্পল একটা সেন্টেন্স, কিন্তু তুমি মুখস্থ করলেই পারো এটা, রাইট? যদিও এভাবে মুখস্থ করা ঠিক না, তারপরে তোমার কি করবো, পরীক্ষার সামনে মুখস্থ করতে হবে। সো ফিল্ড, ফিল্ড মানে সে কিসের ফিল্ডে ছিল, কোন ফিল্ডে ছিল? ইংলিশ পোয়েট্রি ফিল্ডে ছিল না? সো সিম্পলি এখানে ইংলিশ পোয়েট্রি লিখে দেবা। অথবা তোমার যদি মনে না এরকম মানে পরীক্ষার হলে না মনে আসে যে ইংলিশ পোয়েট্রি না বাংলা পোয়েট্রি সে, তাহলে জাস্ট পোয়েট্রি লিখে দিবা, শেষ। 5 নম্বর লাইন। 6 নম্বর লাইন হচ্ছে অথবা, ওয়েট, অথবা 5 নম্বর লাইনটা তুমি বাদই দিবা, 5 নম্বর লাইনটা তুমি বাদ দিলা, তারপর 6 নম্বর লাইনে লিখলা। আমি কিন্তু তোমাদেরকে বলছিলাম যে তোমার ডেট লেখা যাবে না, কিন্তু আমি এখানে এই ডেট লিখছি, কেন বলো তো? ডেটটা লিখছি কারণ এখানে দেখো হি ডাইড ইন 23 এপ্রিল 1815, সো সে কিন্তু 1850 সালে মারা গেছে, জাস্ট এই ডেটটা লেখা আছে এখানে, কিন্তু কোথায় মারা গেছে এখানে লেখা নাই। কিন্তু মেবি এটার মধ্যে মানে বড় প্যাসেজটার মধ্যে লেখা আছে, যে আমরা দেখতে পেতেছি না, এই যে এন্ড এখানে কবর দেওয়া হয়েছে, এই যে কবর দেওয়া, কোথায় কোথায় কবর দেওয়া হয়েছে এটা কিন্তু লেখা আছে। ওকে ফাইন, ওই বড় প্যাসেজের মধ্যে অনেক ইনফরমেশন দেওয়া থাকে, তাই হচ্ছে লেখা একটু সহজ। তারপরে আছে হি পাসড অ্যাওয়ে, আমরা ডেটটা এখানে লিখছি, অ্যান্ড স্টিল রিমেম্বার উইথ গ্রেট রেসপেক্ট অ্যান্ড অ্যাডমিরেশন। তোমরা জাস্ট এখানে প্লেসটা অথবা ডেটটা লিখছো, আর বাকি সবটা কিন্তু তোমরা টেমপ্লেট থেকে লিখতেছো। সো একদম ইজি, 6টা লাইন দেওয়া আছে, আবার বলতেছি 6টা লাইন দেওয়া আছে, যে কোনো 5টা লাইন লিখবা, এবং যেই লাইনটা বাদ দিয়ে কোন লাইনটা বাদ দিবা, যেই লাইনটার ইনফরমেশন প্যাসেজের মধ্যে দেওয়া নাই। আশা করি বুঝতে পারছো, না বুঝলে কমেন্ট করে জানাইবা, আর বুঝলেও কমেন্ট করে জানাইবা যে বুঝতে পারছি। এখন আসলে পরীক্ষার মধ্যে তোমরা কিভাবে লিখবা, তোমরা কি পরীক্ষার মধ্যে এই যে এভাবে লিখবা, এই যে একটা লাইন করে লিখবা? আমি কিন্তু তোমাকে প্রথমেই বলছিলাম, এই যে এখানে কিন্তু বলছিলাম যে এটা একটা প্যারাগ্রাফ, মানে প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, রাইট? সো এটা কিন্তু প্যারাগ্রাফের কোনো আকার হয় না, তাই তোমাকে এইভাবে লিখতে হবে, একদম এক্স্যাক্টলি এভাবে। এখন অনেকে মনে করতে পারে, আমি পার্সোনালি ছোট থাকতে মনে করতাম যে এটা তো অনেক ছোট হয়ে যায়, বা এত ছোট লেখা লিখবো, এত ছোট লেখা 5টা লাইন লিখবো, 5টা লাইনের জন্য কি টিচার আমাকে 10 মার্ক দিবে কিনা? আসলে সামারি মানেই তো ছোট করে লেখা, তাই না? বড় একটা প্যাসেজ দেওয়া থাকবে, ছোট করে লেখা, এটা নিয়ে কোনো ওয়ারি হওয়ার কোনো দরকার নাই। ছোট করে লিখবা, সামারি মানেই হচ্ছে ছোট করে লেখা। বাংলাতে সারাংশ সারমর্ম আছে না, ওইটার মতো আর কি। সারাংশ সারমর্মের মধ্যে একটা প্যাসেজ দেওয়া থাকে না অনেক বড়, এটাকে ছোট করে লিখতে হয় না, সেম ওই রকমই, মানে সারাংশ, ইংলিশে সারাংশ সারমর্ম, ওকে, এটাই সামারি। তো এখন কথা হচ্ছে যে সবসময় কি
এই যে মানুষকে নিয়ে আসে, মানে কোনো একটা ফেমাস ব্যক্তিকে নিয়ে আসে, মাঝে মাঝে কিন্তু তোমার কোনো একটা টপিক নিয়ে আসতে পারে। যেমন ধরো মোবাইল ফোন নিয়ে আসলো, মোবাইল ফোন নিয়েও কিন্তু আসতে পারে। তখন তুমি কিভাবে অ্যান্সার দিবা? তখন কি এগুলোর মধ্যে বসাতে পারবা? ভুলেও এগুলোর মধ্যে বসাতে চাও না, একদম জিরো দিয়ে দিবে। কারণ এগুলো শুধুমাত্র বানানো হয়েছে যে পার্সন অথবা কোনো একটা মানুষের বায়োগ্রাফি সম্পর্কে যদি থাকে প্যাসেজটা, তাহলে তুমি এগুলা বসায়া সিম্পলি লিখতে পারবা সহজে, 9-10 পেয়ে যাবা। কিন্তু যদি এরকমভাবে এই যে সার্ক একটা টপিক, একটা অর্গানাইজেশন, এরকম যদি আসে, তখন তুমি কি করবা? এটা কিন্তু 2025 সালে আসছিল, এসএসসিতে 2025 সালে এরকম একটা প্রশ্ন আসছিল। যদি তোমার বোর্ডে এরকম প্রশ্ন আসে টপিক নিয়ে, তখন তুমি কি করবা? চিন্তার কোনো কারণ নাই, সেম ভাবে আমি তোমাকে 6টা লাইন দিছি, এবং এইটা আগেরটার থেকে সহজ, ট্রাস্ট মি। টপিক অথবা কোনো একটা জিনিস, থিং বা অর্গানাইজেশন, যেমন এটা আসছে অর্গানাইজেশন নিয়ে, এরকম জিনিস নিয়ে যদি কোনো একটা প্যাসেজ আসে, তাহলে তুমি এই সেম ভাবে এখন এখানে যে এরকম দেওয়া আছে এরকম করবা। আমি তোমাকে স্ক্রিনশট নেওয়ার জন্য আমি একটু সইরা দাঁড়াই, কারণ লাইন 5 নাম্বার এবং 6 নাম্বারটা দেখা যাইতেছে না। সো আশা করি তোমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবা অথবা লিখে নিবা ভিডিওটা পজ করে। ওকে, আমি ব্যাক করি আবার। তোমাদের জন্য প্রত্যেকটা বোর্ড থেকে তোমরা যদি চাও, তাহলে সামারিগুলো আসছে, ওই সামারিগুলা এই টেমপ্লেট অথবা এই টেমপ্লেট ইউজ করে কিভাবে অ্যান্সার করবা সেটা যদি তুমি দেখতে চাও, তাহলে আমি ভিডিও বানাবো, এবং ভিডিওটার প্লেলিস্টটা ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ওকে, সাবস্ক্রাইব অথবা লাইক দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু একটা কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।